আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কেমিস্ট্রি টপ 50 এর 3 নাম্বার টপিকে। 3 নাম্বার টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক। তোমাদের সাথে এই টপিকটাতে অনেক টেকনিক শেখাবো, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো, এবং আমার একটা লক্ষ্য থাকে যে তোমাকে আমি এই ক্লাসগুলোতে যা পড়াবো ওগুলো যাতে একদম টু দ্য পয়েন্টে পরীক্ষায় তুমি ইউজ করতে পারো। সো এখানে আমি তোমাদেরকে এমন কিছু জিনিসপত্র শেখাবো যেটা তুমি শর্ট টেকনিক আকারে টু দ্য পয়েন্টে পরীক্ষায় ইউজ করতে পারবা। সো চলো আমরা দেরি না করে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আমাদের আজকে ক্লাসের প্রথমেই, আমার রিমোটটা কোথায়, আজকে ক্লাসের প্রথমেই আছে হচ্ছে লাশ হাতেলিয়ারের নীতি। লাশ হাতেলিয়ারের নীতি আমি তোমাদেরকে শুরুতেই দেখাবো। সো লাশ হাতেলিয়ারের নীতি থেকে যা যা আসে, যা যা লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে দেখিয়ে দেওয়া হবে একদম টিপস অ্যান্ড ট্রিক্স সহ, বুঝিয়ে বুঝিয়ে। সো লাশ হাতেলিয়ারের নীতি, এইটার সংজ্ঞাটা তো নিশ্চয়ই তোমরা সবাই মুখস্থ করছো, যে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ার নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলার যে কোনো একটি পরিবর্তন করলে সাম্য অবস্থার দিক এমনভাবে পরিবর্তন হয় যেন তুমি নিয়ামক পরিবর্তন করছো। এটাই হচ্ছে তোমার কি বলতো লাশ হাতেলিয়ারের নীতি। এখন এইটা তুমি বই থেকে হুবহু মুখস্থ তো করতেই পারতেছো, বা তুমি মুখস্থ করে করে আসো। এইটাকে সিম্পলিফাই কিভাবে করা যায়? সো প্রথমে আসি, যেহেতু লাশ হাতেলিয়ারের নীতি উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে হয়, উভয়মুখী বিক্রিয়া নিয়ে একটু দেখি। সো একটা বিক্রিয়া, ধরো এ এবং বি, এই দুইটা জিনিস বিক্রিয়া করছে, করে আমাদের এখানে তৈরি করছে হচ্ছে সি প্লাস ডি। এখানে এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর এই যে দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের উৎপাদ। সো বিক্রিয়ক এবং উৎপাদ এই দুইটার সমন্বয়ে আমরা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া পাইলাম। এখন এইটার উপর ডিপেন্ড করে আমরা উভয়মুখী বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারবো। দেখো, উভয়মুখী বিক্রিয়া যারা আছে, বা উভয়মুখী বিক্রিয়া যারা আছে, সেই উভয়মুখী বিক্রিয়ার এই জায়গাতে সাম্য অবস্থা তৈরি হবে। কারণ কি, তুমি যখনই লাশ হাতেলিয়ার নীতি নিয়ে ব্যাখ্যা করবা তখন বলা হবে যে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা ডান দিকে যাবে না বাম দিকে যাবে। সো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমার যে সাম্য অবস্থা তৈরি হবে, এই সাম্য অবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। এটা এমসিকিউতে আসে, হ্যাঁ, এই জন্য পড়াই দিচ্ছি। সাম্য অবস্থার একটা পার্ট, দুইটা পার্ট। একটা পার্টকে বলে হচ্ছে সমসত্ব সাম্য অবস্থা। কি বলে? সমসত্ব সাম্য অবস্থা, এটা মাথায় রাখতে হবে, সাম্য অবস্থা। আরেকটা পার্টকে বলা হচ্ছে অসমসত্ব সাম্য অবস্থা, অসমসত্ব সাম্য অবস্থা। সো এই যে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে সমসত্ব সাম্য অবস্থা, একটা হচ্ছে অসমসত্ব সাম্য অবস্থা। এই দুইটা পার্ট আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আসো সমসত্ব সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। সাপোজ ধরো এখানে আমাদের নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করার যে মেথড, এখানে নাইট্রোজেনও গ্যাসিয়াস অবস্থায় আছে, হাইড্রোজেনও গ্যাসিয়াস অবস্থায় আছে, অ্যামোনিয়াও গ্যাসিয়াস অবস্থায় আছে। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ, খেয়াল করো এখানে বিক্রিয়ক আর উৎপাদ ছিল না, বিক্রিয়ক এবং উৎপাদ সবাই যদি একই অবস্থায় থাকে তখন সেটাকে আমরা সমসত্ব সাম্য অবস্থা বলি। বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই যদি একই অবস্থায় থাকে তখন সেটাকে আমরা সমসত্ব সাম্য অবস্থা বলি। তোমাকে এমসিকিউতে বলবে নিচের কোনটি সমসত্ব সাম্য অবস্থায় আছে, তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ উভয় যদি একই অবস্থায় থাকে তখন সেটাকে আমরা সমসত্ব সাম্য অবস্থা বলে চালাই দিব। আচ্ছা, এবার অসমসত্ব সাম্য অবস্থার দিকে যাই। অসমসত্ব সাম্য অবস্থার ক্ষেত্রে তারা, বুঝতেই পারছো, তারা ডিফারেন্ট অবস্থায় থাকবে, সেম অবস্থায় থাকবে না। যেমন ধরো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সিম্পল একটা উদাহরণ, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে আমার তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম ছিল সলিড, অক্সিজেন ছিল গ্যাস, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে সলিড। সো এই জায়গাতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটি উভয়মুখী বিক্রিয়া। এই জায়গাতে যে সলিড এবং তোমার গ্যাস দুইটা ভিন্ন ভিন্ন স্টেট, তো এখান থেকে আমি দেখে বলতে পারি যে বিক্রিয়ক এবং উৎপাদ এই দুইটা ভিন্ন অবস্থায় আছে। বিক্রিয়ক উৎপাদ এই দুইটা ভিন্ন অবস্থায় আছে। যখন ভিন্ন অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা অসমসত্ব সাম্য অবস্থা বলি। তাহলে সমসত্ব মানে একই অবস্থা, আর অসমসত্ব মানে হচ্ছে কি বলতো, ভিন্ন অবস্থা। তো একই অবস্থা এবং ভিন্ন অবস্থা দুইটা জিনিস যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমরা সমসত্ব সাম্য অবস্থা এবং অসমসত্ব সাম্য অবস্থা এই দুইটা জিনিসকে ধরতে পারবো। ক্লিয়ার কিনা? দুইটা জিনিসকে ধরতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমাদের সাম্য অবস্থা ক্লিয়ার হলো, সমসত্ব সাম্য অবস্থা ক্লিয়ার হলো, অসমসত্ব সাম্য অবস্থা ক্লিয়ার হলো। এখন একটা সাম্য অবস্থায় থাকাকালীন বিক্রিয়ার
কিছু শর্ত দেখব। দেখো আমাদের একটা বিক্রিয়া আমরা যদি ধরে নিই, ধরো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এইটা বিক্রিয়া করে আমাদের যদি 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, এটা আমরা বুঝবো কিভাবে? বোঝার জন্য আমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে। এই বিক্রিয়া বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হচ্ছে, অর্থাৎ যখন আমাদের এখানে রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টে পরিণত হচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, তখন এই বিক্রিয়াটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলে? সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া। সো দেখো যখন আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে, তখন এটাকে আমরা সম্মুখমুখী বিক্রিয়া বলবো। এইটাকে বলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আরএফ। আরএফ ইংলিশ কি? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, যেটাকে বলে আরএফ। আর এই বিক্রিয়াটা যখন পিছন থেকে সামনের দিকে আসে, তখন এটাকে বলে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এটাকে কি বলে? পশ্চাৎমুখী বিক্রিয়া। সো এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া অর্থাৎ পিছন থেকে সামনের দিকে আসে, এটাকে বলে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা আরবি। তো কখনো যদি কোনো একটি বিক্রিয়া এমন অবস্থা দেখায় যে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটা সমান হয়, অর্থাৎ যতটুকু সামনে থেকে পিছনে যাচ্ছে ততটুকু পিছন থেকে সামনে আসছে, এটা যদি সমান হয়, তখন সেই বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। তাহলে সাম্য অবস্থার শর্ত হচ্ছে খেয়াল রাখবো, সাম্য অবস্থা এটা শর্ত হচ্ছে যতটুকু সামনে থেকে পিছনে যাবে ততটুকু পিছন থেকে সামনে আসবে, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা সমান হবে। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা সমান হবে। এইটা যদি সমান হয় তখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। এখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকা মানে, সাম্য অবস্থা ধরো এই জায়গায় আছে, এটা একটা দাঁড়িপাল্লা এই জায়গায় আছে, এখন এই জায়গায় থাকা মানে এই দুইটা এখন ব্যালেন্স অবস্থায় আছে। এখন এই ব্যালেন্স অবস্থাকে তুমি ইমব্যালেন্স করার ট্রাই করতে পারো। কি কিতে ট্রাই করতে পারবা? দেখো তিনটা নিয়ামক আছে, নিয়ামক মানে ইন্ডিকেটর যেগুলো দিয়ে এইটাকে ইমব্যালেন্স করা যায়। তিনটা নিয়ামক আছে। প্রথম নিয়ামক নাম্বার 1, সেটা হচ্ছে তাপমাত্রা। তুমি তাপমাত্রা যদি পরিবর্তন করো তাহলে এই জায়গাতে ইন্ডিকেটরটা চেঞ্জ হয়ে যাবে। তারপর 2 নাম্বার, চাপ যদি তুমি পরিবর্তন করো তাহলে এই জায়গায় ইন্ডিকেটর বা সাম্য অবস্থা দিক পরিবর্তন করবে। তারপর 3 নাম্বার, ঘনমাত্রা। এই তিনটা যদি তুমি পরিবর্তন করো তাহলে এই সাম্য অবস্থার পরিবর্তন হবে। এই তিনটাকে বলে হচ্ছে নিয়ামক বা ইন্ডিকেটর। এই তিনটাকে কি বলে? নিয়ামক বা ইন্ডিকেটর, যারা তোমার সাম্য অবস্থাকে পরিবর্তন করতে পারে। এবার তুমি এই যে কনসেপ্টটা শিখলা, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে এবার তুমি চিন্তা করো যে কোন একটি বিক্রিয়া সাম্য অবস্থায় আছে, তারপরে সেইটা উভয়মুখী বিক্রিয়া। এবার এই উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যখন তুমি বিক্রিয়ার নিয়ামক মানে তাপ, চাপ, ঘনমাত্রা যে কোনো একটাকে পরিবর্তন করবা, সেই পরিবর্তনের ফলে এই বিক্রিয়ার সাম্য অবস্থা এমন ভাবে পরিবর্তন হবে যেন এই নিয়ামক পরিবর্তনের কারণেই ওইটা পরিবর্তন হয়েছে। এটা তো সবারই আমার মুখস্থ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মুখস্থ, তাহলে আমি একটু এই তিনটার যেই প্রভাবটা দেখতে চাই। আচ্ছা, প্রভাবটা তোমাকে ফিল করাবো এবং শর্টকাট শেখাবো। প্রথমে আসো ঘনমাত্রার প্রভাব। নাম্বার 1, আমরা নাম্বার 1-এ দেখবো হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ভালো করে বুঝবা, ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবে সাম্য অবস্থার কি পরিবর্তন ঘটে সেটা আমরা দেখতে চাচ্ছি। ঘনমাত্রার প্রভাবে সাম্য অবস্থার কি পরিবর্তন ঘটবে আমরা একটা বিক্রিয়া দিয়েই দেখবো। হ্যাঁ, এবার খেয়াল করো, আমাদের এখানে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এই দুইটা মিলে একটা উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা তৈরি হয়েছে এবং উৎপাদন হয়েছে অ্যামোনিয়া। কয় মোল অ্যামোনিয়া? 2 মোল অ্যামোনিয়া। তাহলে এইটা একটা উভয়মুখী বিক্রিয়া এবং এই উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকা মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান। আচ্ছা, উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। এবার বলো তো এই দুইটা কি বলো তো? এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। এই দুইটা কি? এই দুইটা আমাদের বিক্রিয়ক। এইটা কি? এটা আমাদের উৎপাদ। এখন চিন্তা করো যে এইটা একটা দাঁড়িপাল্লা যেটা সাম্য অবস্থায় আছে, বা এটা একটা পানি ভর্তি ট্যাঙ্ক। এই সাইডে একটু পানি আছে, এই সাইডে একটু পানি আছে, দুইটা সমান সব সময় থাকবে। পানি যেমন সব সময় ব্যালেন্স থাকে, সেটা ব্যালেন্স থাকবে। এখন তুমি চিন্তা করো এই জায়গাতে তুমি যদি একটু বিক্রিয়ক বাড়াই দাও, মানে বাইরে থেকে একটু নাইট্রোজেন দাও, বাইরে থেকে একটু হাইড্রোজেন দাও, তাহলে তারা যেহেতু পানি ভর্তি ট্যাঙ্ক, দুইটা ট্যাঙ্ক ব্যালেন্স অবস্থায় থাকার চেষ্টা করতেছে, তাহলে কি করবে বলো তো? এই পাল্লা এদিক থেকে ওইদিকে সামান্য সরে যাবে না? এখানে তুমি যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াও, চিন্তা করো বিক্রিয়কের পরিমাণ বাড়াও, তাহলে সাথে সাথে বিক্রিয়াটা সামনের দিকে চলে যাবে। বিক্রিয়াটা সামনের দিকে যে তোমার এই বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণটা ব্যালেন্স করবে। ফলে যেটা হবে, তুমি বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে এই বিক্রিয়ক আস্তে আস্তে উৎপাদে পরিণত হবে। ফলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটার দিক হবে হচ্ছে, খেয়াল করো, সম্মুখমুখী।
সম্মুখমুখী। বুঝতে পারছো? বিক্রিয়ার দিক কি হবে? সম্মুখমুখী। তো মাথায় রাখবো, আমি যদি বিক্রিয়কের পরিমাণ চিন্তা করি, আমি যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াই, বিক্রিয়ক সবসময় আমার দেখো বিক্রিয়ক কমানো আর বিক্রিয়ক বাড়ানো। সো বিক্রিয়কের পরিমাণ বাড়ানো মানে কি? পজিটিভ। সো বিক্রিয়কের পরিমাণ যদি আমি বাড়াই তাহলে এখানে আমার পজিটিভ হবে। আর বিক্রিয়কের পরিমাণ পজিটিভ হলে বিক্রিয়াটা সামনের দিকে যায়। বিক্রিয়াটা কি? বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায়। সামনের দিকে যাওয়া মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর এফ কেও আমরা পজিটিভ আকারে ধরি। এগুলো একটা চিহ্ন আকারে আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা সামনে যখন আরো অন্যান্য জিনিসপত্র শিখবো তখন আমাদের জন্য ইজি হবে। এবার তুমি যদি চিন্তা করো, তুমি যদি বিক্রিয়কের পরিমাণ না বাড়ায় বিক্রিয়কের পরিমাণ কমাও, বিক্রিয়কের পরিমাণ এখান থেকে কমায় ফেলো, এই জায়গা থেকে তুমি যদি নাইট্রোজেন হাইড্রোজেন বের করে নিয়ে আনো, তাহলে এই জায়গাতে বিক্রিয়কের পরিমাণ কমানো হবে না? সো বিক্রিয়কের পরিমাণ কমানো হওয়া মানে এই জায়গাতে বিক্রিয়কের পরিমাণ কমানো হবে মানে বিক্রিয়ক নেগেটিভ। বিক্রিয়ক যখন তুমি নেগেটিভ করবা মানে এখান থেকে পাত্র থেকে সরাই নিবা, তখন চিন্তা করো এই সাইডের পানি আর এই সাইডের পানির ভিতরে এই সাইডে পানি কম হয়ে যাবে, এই সাইডে পানি বেশি হয়ে যাবে। তাহলে পানি কি এখান থেকে এই সাইডে আসার চেষ্টা করবে? তাহলে পানি যদি ওই দিক থেকে এদিকে আসে, এটা ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? তখন এটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আরবি মানে হচ্ছে নেগেটিভ। সবসময় মাথায় রাখবো ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে হচ্ছে পজিটিভ। ফরওয়ার্ডে যদি যায়, কখনো বিক্রিয়া যদি ফরওয়ার্ডে যায় সেটা পজিটিভ, বিক্রিয়া যদি ব্যাকওয়ার্ডে যায় তাহলে সেটা নেগেটিভ। ফরওয়ার্ড রিঅ্যাকশন পজিটিভ, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নেগেটিভ। তাহলে এখানে আমরা দুইটা কেস দেখলাম, বিক্রিয়কের ক্ষেত্রে দুইটা কেস দেখলাম। একটা হচ্ছে বিক্রিয়ক যদি সামনের দিকে, বিক্রিয়ক যদি আমি বাড়াই তাহলে কি ঘটবে, আর বিক্রিয়ক যদি কমাই তাহলে কি ঘটবে। এবং এটা আমি শুধুমাত্র দেখাইনি, আমি তোমাকে প্লাস মাইনাসের মাধ্যমে মনে রাখানোর জন্য টেকনিক দেখাই দিছি যে তুমি কিভাবে মনে রাখবা। এখানে বিক্রিয়ক বাড়ানো মানে প্লাস, বিক্রিয়ক বাড়ানো মানে প্লাস, মানে এইদিকে পানি বেড়ে যাবে, এদিকে পানি বেড়ে গেলে পানি ওইদিকে যাওয়ার চেষ্টা করবে, ওইদিকে যাওয়ার চেষ্টা করলে ফরওয়ার্ড রিঅ্যাকশন। এইদিকে পানি কমে যাবে, এদিকে পানি কমাই ফেলো মাইনাস, তাহলে এইদিকে পানি বেড়ে যাবে, তাহলে এদিকে পানি বেড়ে গেলে সে এদিকে আসার চেষ্টা করবে, তাহলে কি ব্যাকওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড গেলে পজিটিভ, ব্যাকওয়ার্ড গেলে নেগেটিভ। ক্লিয়ার হয়েছে? একদম ভিতরে ঢুকাই ফেলো জিনিসটা। আচ্ছা, এবার চিন্তা করো, এবার আমি বিক্রিয়ক নিয়ে কাজ না করে উৎপাদ নিয়ে কাজ করব। হ্যাঁ, উৎপাদ নিয়ে কাজ করব। এবার তুমি চিন্তা করো জাস্ট উৎপাদের পরিমাণ তুমি যদি বাড়াও, চিন্তা করো উৎপাদের পরিমাণ তুমি যদি বাড়াও, সো উৎপাদের পরিমাণ তুমি যদি বাড়াও মানে পজিটিভ করো, তাহলে উৎপাদের পরিমাণ যখন তুমি পজিটিভ করবা বা বাড়াবা, উৎপাদের পরিমাণ যখন তুমি পজিটিভ করবা বা বাড়াবা তখন কি করবে? আচ্ছা, এটাকে সুন্দর করে লিখি তাহলে আর ভালো হবে। উৎপাদের এখন দুইটা পার্ট, একটা হচ্ছে আমি বাড়ানো, সো বাড়ানো মানে পজিটিভ করো। এখন চিন্তা করো তো উৎপাদ বাড়ানো মানে কি? অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পাও। এখন অ্যামোনিয়ার এই সাইডটাতে তোমার যদি পানি বেড়ে যায়, অ্যামোনিয়ার এই সাইডটাতে যদি পানি বেড়ে যায়, তাহলে এইদিকে পানি বেশি আর এদিকে পানি কম, তাহলে পানি কোন দিকে আসবে? বেশি থেকে কমের দিকে। তাহলে বেশি থেকে কমের দিকে আসলে বিক্রিয়াটা এদিকে চলে আসছে না? সো উৎপাদের পরিমাণ পজিটিভ করা মানে আমার এখন বিক্রিয়া যাবে হচ্ছে নেগেটিভ, রিভার্স, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মানে কি? নেগেটিভ। এবার তুমি চিন্তা করো উৎপাদের পরিমাণ কমাই দাও, উৎপাদের পরিমাণ কমাও, এখান থেকে উৎপাদ বের করে ফেলো, এখান থেকে উৎপাদ বের করে ফেললে দেখবা এদিকে পানি বেশি, এদিকে পানি বেশি মানে কি? পানির স্রোত ওদিকে যাবে। তাহলে উৎপাদের পরিমাণ তুমি যদি এখানে কমাও, উৎপাদের পরিমাণ যদি এখানে কমাও মানে নেগেটিভ করো, তাহলে এইটা যাবে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন, সেটা কি? পজিটিভ। বুঝতে পারছো? সো এই যে জিনিসটা, এটা যদি তুমি ফিল করো, মনে রাখতে পারো, এই চিহ্নর মাধ্যমে ফিল করেন মনে রাখতে পারো, সামনে তোমার যে জার্নিটা সেটা ইজি হয়ে যাবে। মেইনলি আমার ঘনমাত্রার প্রভাব থেকে কোশ্চেন আসে না, কোশ্চেন আসে হচ্ছে চাপ এবং তাপমাত্রার প্রভাব থেকে। সো চাপ এবং তাপমাত্রার প্রভাব এই দুইটা জিনিস এখন তোমাকে আমি ব্যাখ্যা করে দিব। এবার আসো আমরা তাপমাত্রার প্রভাবটা একটু দেখার চেষ্টা করি। তাপমাত্রার প্রভাব, এটা একটু মাথায় রাখবো। আমরা কি বলবো? আমরা এখানে বলবো হচ্ছে তাপমাত্রার প্রভাব। জাস্ট সিম্পল চিন্তা করো আমার সাথে, বুঝতে পারবা। সো তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে চিন্তা করো আমাদের সেম বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। অ্যামোনিয়া হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। আচ্ছা, পাশে এটা তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ায় 92 কিলোজুল তাপ তৈরি করে। সো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবার এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এর নিজের কাজ কি? তাপ উৎপাদন করা। এখন আমাদের দুই ধরনের কেস ঘটতে পারে যখন আমরা তাপমাত্রার প্রভাব দেখব। আমাদের দুই ধরনের কেস ঘটতে পারে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে সেই কেস আমরা দেখতে পারি, তাপ উৎপাদী। আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে সেই কেস আমরা দেখতে পারি, সো তাপ উৎপাদী বিক্রিয়া, এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, খেয়াল করো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তার নিজের কাজ হচ্ছে তাপ উৎপাদন করা।
তাহলে সে নিজে নিজেই তাপ উৎপাদন করতে পারে, তার বাইরে থেকে তাপ দেওয়া লাগে না। এখন যদি তুমি এখানে বাইরে থেকে তাপ দাও তাহলে এই বিক্রিয়ার বিরুদ্ধচারণ করা হয়, এই বিক্রিয়ার বিরুদ্ধচারণ করা হয়। আর বিরুদ্ধচারণ করলে বিক্রিয়াটি আর ফরওয়ার্ড না যে রিভার্স আসে। তাহলে দেখা যায় যে যেই সাইডে তাপ প্রয়োজন হবে সেই সাইড থেকে কমের সাইডে আসবে। তাহলে দেখো এই সাইডে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে না, এই সাইডে তাপ দেওয়ার প্রয়োজন পড়ে। তো তুমি যদি এই বিক্রিয়াতে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ দাও তাহলে অটোমেটিক যেই সাইডে তাপ দেওয়ার প্রয়োজন পড়ছে, দেখো এই সাইডে 92 কিলোজুল তাপ দেওয়ার প্রয়োজন পড়ছে, প্লাস আছে মানে কি তাপ দেওয়ার প্রয়োজন পড়ছে, এই সাইডে যে তাপ কাজ করলে এটা এই সাইডে আসবে। অর্থাৎ এই বিক্রিয়াতে তাপ উৎপাদী বিক্রিয়াতে বাইরে থেকে তাপ দিলে এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে। এবার দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় একাই তাপ তৈরি করে, ফলে এখানে যত ঠান্ডা আবহাওয়া থাকবে তত বিক্রিয়া ভালো হবে। এখান থেকে তুমি যদি তাপ হ্রাস করো তাহলে এই সাইডে সেটা হেল্প হবে, এই সাইডে হেল্প হলে এদিক থেকে এইদিকে যাবে। এখন জিনিসটা কনসেপচুয়াল, কনসেপ্ট তুমি বুঝছো, বাট কনসেপ্ট চিন্তা করে করে পরীক্ষার হলে দাগানোটা মুশকিল, এমসিকিউ দাগানো মুশকিল। তাহলে কি করতে হবে? শর্টকাট শিখতে হবে। দেখো শর্টকাট কি? শর্টকাট হলো, চিন্তা করো, শর্টকাট হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ, এইটার ভ্যালু আমরা ধরে নিলাম নেগেটিভ, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি? নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। এবার চিন্তা করো এই জায়গাতে আমরা এক জায়গায় নিলাম ডেল এইচ এর ভ্যালু, ওকে। এবার আরেক জায়গাতে ঘর করতেছি, শক করব, হ্যাঁ, এক জায়গাতে নিলাম ডেল এইচ এর ভ্যালু, হ্যাঁ। এবার চিন্তা করো এক জায়গাতে নিলাম ডেল এইচ এর ভ্যালু, এবার আরেক জায়গাতে নিব তাপমাত্রা বাড়াবো না কমবো, আরেক জায়গাতে নিব হচ্ছে তাপমাত্রা, তাহলে তাপমাত্রা বাড়াবো না কমবো এটা আসবে, বাড়াবো না কমবো। যদি আমরা তাপমাত্রা বাড়াই, হ্যাঁ, আমরা এখানে একটু সাইড নোট দিব, আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে আমাদের পজিটিভ হবে, তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে আমাদের নেগেটিভ ধরতে হবে। তো তাপমাত্রা বাড়ানো এবং কমানো এইটা হচ্ছে আমরা পরের অংশ নিব। আচ্ছা, এবার এই জায়গাতে আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন অথবা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এইটা আসবে। ফরওয়ার্ড মানে হচ্ছে আমাদের চিহ্ন হবে পজিটিভ, আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে চিহ্ন হবে নেগেটিভ। এবার তুমি চিন্তা করো, জাস্ট সিম্পল চিন্তা করো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি? নেগেটিভ, ডেল এইচ এর মান কি? নেগেটিভ। এবার তুমি তাপমাত্রা বাড়াবা, সো তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে নেগেটিভ, আর তাপমাত্রা এখানে তুমি কি করছো? বাড়াচ্ছ, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াচ্ছ, সো এই নেগেটিভ আর এই পজিটিভ মিলে তোমার তৈরি হবে নেগেটিভ তৈরি হওয়া মানে বিক্রিয়ার দিক কি? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও সে বিপরীত দিকে আসবে, সে কি কোন দিকে আসবে? বিপরীত দিকে আসবে। দেখো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে একটু আগে বোঝার চেষ্টা করছি বিরুদ্ধচারণ করা হয়, তাহলে সে বিপরীত দিকে আসে না। দেখো এইটাই আমি সিম্পলি করছি। তাহলে মুখস্থ কেমনে করব? যে ডেল এইচ এর মান নেগেটিভ, তাপমাত্রা বাড়াইলে পজিটিভ, নেগেটিভ মিলে নেগেটিভ মানে সে ব্যাকওয়ার্ডে আসবে, পেয়ে যাচ্ছি। এবার দেখো আমার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রেই খেয়াল করো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। এবার আমি তাপমাত্রা কমাবো, তাপমাত্রা কমানো মানে কি? কমানো মানে হচ্ছে মাইনাস মানে কি? কমানো। তাহলে কমানো যদি মাইনাস হয় তাহলে মাইনাস মিলে এখানে আমার ভ্যালু আসছে পজিটিভ, তার মানে এখান থেকে আমি ফরওয়ার্ড রিঅ্যাকশন পাবো। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রেই যদি আমি তাপমাত্রা কমাই, মানে আমি যদি কম দিলে আমার এটা তখন সাহায্য করবে বিক্রিয়া করতে, তাহলে বিক্রিয়াটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে। দেখো তো এক লাইনে আমি ফরওয়ার্ড রিঅ্যাকশন চিন্তা করতে পারছি কিনা? তাহলে আমার মুখস্থ কি করতে হবে? মুখস্থ করতে হবে যে ডেল এইচ এর মান পজিটিভ না নেগেটিভ, তাপমাত্রা বাড়াইলে পজিটিভ, কমাইলে নেগেটিভ, ফরওয়ার্ড রিঅ্যাকশন হলে পজিটিভ, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হলে কি? নেগেটিভ। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ারের পর এবার দেখো আমরা যখন তাপ হারি বিক্রিয়াতে যাব, আমরা জানি তাপ হারি বিক্রিয়াতে ডেল এইচ এর মান কি? পজিটিভ। তাপ হারি বিক্রিয়াতে কি? ডেল এইচ এর মান পজিটিভ। এবার তাহলে তাপ হারি বিক্রিয়াতে আমরা যখন ডেল এইচ এর মান পজিটিভ নিচ্ছি, তাপ হারি বিক্রিয়া মানে তাপ হারাবে, তো তাপ হারানো যখন, তখন যদি আমি এখানে তাপমাত্রা বাড়াই তাহলে তাপ হারি বিক্রিয়াতে যেটাতে আমার বাইরে থেকে তাপ দেয়া লাগে সেখানে যদি আমি তাপমাত্রা বাড়াই মানে পজিটিভ মিলে এখানে আমার পজিটিভ হচ্ছে, তাহলে এটা আমার ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। অর্থাৎ যেই বিক্রিয়া তাপমাত্রা হারায় মানে যেই বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দেয়া লাগে সেখানে যদি আমি আরো বেশি তাপ দিই তাহলে বিক্রিয়াটা ফরওয়ার্ড হবে, কারণ কি আমি তাকে হেল্প করতেছি। ওকে, এবার এই তাপ হারি বিক্রিয়া এই জায়গাতেই আমি যদি তাপমাত্রা কমাই ফেলি তাহলে আমার তো তাপ দেয়া লাগবে কিন্তু আমি কমাচ্ছি, তাহলে কমাইলে তো উল্টা কাজ হবে। তাহলে দেখো পজিটিভ নেগেটিভ মিলে এখানে নেগেটিভ হচ্ছে মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই যে আমি ছক করে দিলাম, যে বুঝাই দিলাম, এইটা হচ্ছে ট্রিক। পরীক্ষার হলে তুমি কনসেপ্ট চিন্তা করে উত্তর মিলাইতে পারবে না।
সো পরীক্ষার হলে যদি কনসেপ্ট চিন্তা করে উত্তর না মিলাইতে পারো তাহলে সহজে মিলাইতে হবে। সহজে মেলানোর উপায় কি? এইটা হচ্ছে সহজে মেলানোর উপায়। সবচেয়ে সহজে তুমি এভাবে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ চিন্তা করে মিলাই ফেলতে পারো। তাহলে এখানকার কনসেপ্টটা কি দেখো, ডেল এইচ এর মান যদি তাপ উৎপাদী হয় তাহলে নেগেটিভ, আর তাপ হারি যদি হয় তাহলে পজিটিভ। তো এই ডেল এইচ এর মানটা পজিটিভ নেগেটিভ নিতে হবে। তারপরে আমি তাপমাত্রা বাড়াবো না কমাবো এটা চিন্তা করতে হবে। বাড়ালে পজিটিভ, কমাইলে নেগেটিভ। এবার আমার ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে পজিটিভ আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মানে নেগেটিভ। এই তিন ধরনের জিনিসকে যদি আমরা আলাদা আলাদা করে সিম্পলিফাই করে নিই, এই তিন ধরনের জিনিসকে যদি আমরা আলাদা আলাদা করে সিম্পলিফাই করে নিই, এই তিন ধরনের জিনিসকে আমরা যদি হেডিং দিতে পারি তাহলে আমার এখান থেকে পুরা জিনিসটা খুব ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। পারবো কিনা বলো? আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে সেটা আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে চিহ্নের মাধ্যমে, একটা হচ্ছে কনসেপ্টের মাধ্যমে। ওকে, সো চিহ্নের মাধ্যমে কনসেপ্টের মাধ্যমে বুঝলাম। এখন যদি আমি তোমাকে একটা উদাহরণ দিই, হ্যাঁ, ধরো আমার এখানে এই বিক্রিয়াটাই বললো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এই বিক্রিয়াটা দেখে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে। সো বিক্রিয়া দেখে তোমাকে বলতে হবে, তোমাকে এরকম বলা হলো যে যদি আমরা এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি ঘটবে, বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি ঘটবে। আচ্ছা, এবার এই বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি ঘটবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে কি করব, এখানে ডেল এইচ এর মান চিন্তা করব। ডেল এইচ এর মান, এটা কি বিক্রিয়া? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান নেগেটিভ। এবার আমি এখানে তাপমাত্রা বাড়াচ্ছি না কমাচ্ছি? তাপমাত্রা বাড়াচ্ছি। তাহলে টেম্পারেচার এখানে আমি বাড়াচ্ছি মানে পজিটিভ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াচ্ছি। তাহলে এখন আমার বিক্রিয়াটা কোন দিকে যাবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে আমার টোটাল কাহিনী। দেখো 1 মিনিট মানে 30 সেকেন্ডেই শেষ। তাপ উৎপাদী বিক্রিয়া নেগেটিভ, তাপমাত্রা বাড়াচ্ছি না কমাচ্ছি? বাড়াচ্ছি, পজিটিভ, পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ মানে ব্যাকওয়ার্ড যাবে। অর্থাৎ এই বিক্রিয়াটা কোন দিকে যাবে, পিছনের দিকে যাবে। এই বিক্রিয়াটা কোন দিকে যাবে, পিছনের দিকে যাবে। সো ক্লিয়ার, এই বিক্রিয়াটা পিছনের দিকে যাবে, এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই। এখন তুমি নরমালি চিন্তা করো, নরমালি যেইটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া যেখানে অটোমেটিক তাপ উৎপাদন হয়, বাইরে থেকে তাপ দেওয়া লাগে না, সেখানে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে বিরুদ্ধচারণ করা হয়, অর্থাৎ সে পিছনের দিকে আসবে। আচ্ছা, পিছনের দিকে আসলো। এবার পিছনের দিকে আসা মানে কি? পিছনের দিকে আসা মানে এই অ্যামোনিয়া ডিকম্পোজ হয়ে এদিকে আসছে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যাওয়া না? তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মানে হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন কমে যাওয়া। কখনো কখনো অপশনে এরকম লেখা থাকবে যেখানে অ্যামোনিয়া উৎপাদন কমে যায়, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায়, অ্যামোনিয়া উৎপাদন কমে যায়, বিপরীতমুখী হয়। এই কথাগুলা এখানে উপস্থিত থাকবে। সো এই কথাগুলা যেটাই উপস্থিত থাকুক তোমাকে দাগাইতে পারতে হবে। পারবা কিনা বলো? এবার যদি এই প্রশ্নটাই বলতো যদি তুমি এই জায়গায় তাপমাত্রা কমাইতা তাহলে কি ঘটতো? তাহলে চিন্তা করো, আমার বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া মানে ডেল এইচ এর মান নেগেটিভ। এবার এখানে আমি তাপমাত্রা কমাবো মানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে আমার হচ্ছে প্লাস, তখন রিঅ্যাকশন যাচ্ছে কি, ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়, মানে বিক্রিয়া বাম থেকে ডানে যায়। তার মানে অ্যামোনিয়ার পরিমাণ আরো বৃদ্ধি পায়, অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যায়, অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পাইলো। বুঝতে পারছো? অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পাইলো। সো এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। দ্যাটস ইট। সো এইভাবে আমাদের চিন্তা করতে হবে, গ্রেট। এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি খুবই ভালো। ওকে, সো আমরা কনসেপ্টও বুঝলাম, আমরা শর্টকাট ট্রিকও বুঝলাম। এবার দেখো তাপমাত্রার উপর আমাদের আরো একটা জিনিসের প্রভাব দেখতে হবে, সেটা হচ্ছে চাপের প্রভাব বা লাসাতেলিয়ার উপর চাপের প্রভাব। এবার চাপের প্রভাব দেখার জন্য আমরা কি করব? চাপের প্রভাব দেখার জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্র খেয়াল রাখতে হবে। প্রথমে খেয়াল করো, আমরা যদি একটা বিক্রিয়া দেখি, হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো, এইটা একটা বিক্রিয়া। তারপরে আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া, এটা একটা বিক্রিয়া। আচ্ছা, আরেকটা বিক্রিয়া যদি আমরা একটু দেখাই, PCl5 এটাকে হিট দিলে PCl3 প্লাস Cl2,
এখন তুমি বলবা ভাই আপনি এই বিক্রিয়াগুলো কেন দেখালেন? দেখো এই বিক্রিয়ায় 3 জায়গায় 3 ধরনের ঘটনা ঘটছে। খেয়াল করে দেখো, এই জায়গাতে বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা সমান। এই জায়গাতে বিক্রিয়কের মোল সংখ্যা 2, উৎপাদের মোল সংখ্যাও 2। এই জায়গাতে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 4, উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ এখানে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। এই জায়গায় দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 1, উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কম। তার মানে এই জায়গাতে যদি আমরা কখনো ডেল এন হিসাব করি, ডেল এন এর ভ্যালু 0 একবার, ডেল এন যদি হিসাব করি, ডেল এন এর ভ্যালু দেখো এই জায়গাতে তো 0 গেছে, এটাই গেলে কি হবে, এটাই গেলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এই জায়গায় যাবে হচ্ছে নেগেটিভ। আর দেখো পরেরটায় যদি খেয়াল করি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক পজিটিভ। তাহলে আমরা যদি এই তিনটা জিনিস দেখি, আমাদের এখানে ডেল এন এর যেই ভ্যালু 3 বিক্রিয়ার জন্য 3 রকম। সো ডেল এন এর যেই ভ্যালু, এটা 3 বিক্রিয়ার জন্য যদি 3 রকম হয়, তখন আমাদের এই 3 ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব 3 রকম হয়। চাপের প্রভাব 3 রকম হয়। বিশেষ করে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই জায়গাতে আমরা যদি শর্টকাট ট্রিক দেখি, শর্টকাট ট্রিকটাই দেখি, পরে বোঝার চেষ্টা করব। আমরা যদি শর্টকাট ট্রিকটা দেখি, এই যে বিক্রিয়া, এই চাপের প্রভাব যখন আমি নির্ণয় করতেছি, এই যে বিক্রিয়া, এই 3 ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব যখন আমি নির্ণয় করব, তখন মেইনলি এই চাপের প্রভাবটা ডিপেন্ড করবে বিক্রিয়কের উপর। বিক্রিয়কের উপর, ঠিক আছে? বিক্রিয়কের মোল সংখ্যা এইটার উপর, বিক্রিয়কের মোল সংখ্যা এইটার উপর। এবার কিভাবে বিক্রিয়কের মোল সংখ্যা এটার উপর? যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়, তখন চাপের কোনো প্রভাব নেই। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, এটাকে আমি সুন্দর মতো আর একটু ব্যাখ্যা করি। দেখো আমরা এখানে এভাবে চিন্তা করব। দেখো বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল এইটা, বিক্রিয়ার দেখে আমরা অ্যানালাইসিস করব। 2 নাম্বার পয়েন্টে আমরা যেটা নিব চাপ, তারপরে 3 নাম্বার পয়েন্টে দিব বিক্রিয়ার দিক। এই তিনটা নিয়ে আমরা এখন দেখো ছক কেটে বিবেচনা করব। সো প্রথম কথা চিন্তা করো, প্রথম কথা সেটা হচ্ছে যে বিক্রিয়কের যে মোল, এই মোল যদি আমরা দেখি, ওই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন দুইটা মিলে 2 হাইড্রোজেন আয়োডাইড হয়েছে এই বিক্রিয়ার ক্ষেত্রে, নাম্বার 1 বিক্রিয়ার ক্ষেত্রে, তখন বিক্রিয়কের যে মোল সেটা উৎপাদের মোলের সমান। অর্থাৎ এইটা পজিটিভও না নেগেটিভও না। তাহলে এখানে নাম্বার 1-এ আমরা যদি বিক্রিয়কের মোল পজিটিভ নেগেটিভ কোনোটাই না আসে, তাহলে তুমি চাপ বাড়াও অথবা চাপ কমাও, কোনোটার উপর বিক্রিয়ার দিকের কোনো প্রভাব নাই। তাহলে এখানে আমার বিক্রিয়ার দিক নাই। চাপ এই জায়গার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি বাড়ে তাহলে চাপ বাড়লে প্লাস, আর চাপ যদি কমে তাহলে চাপ কমলে কি মাইনাস। এবার তুমি চিন্তা করো, পরের ক্ষেত্রে চিন্তা করো, 2 নাম্বার বিক্রিয়া চিন্তা করো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমার 2 মোল অ্যামোনিয়া। এই জায়গায় চিন্তা করলে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 4, উৎপাদের মোল সংখ্যা 2, তাহলে বিক্রিয়কের বেশি না উৎপাদের বেশি? বিক্রিয়কের বেশি। তাহলে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হওয়া মানে বিক্রিয়কের মোল সংখ্যা পজিটিভ। বিক্রিয়কের মোল সংখ্যা কি? পজিটিভ। বিক্রিয়কের মোল সংখ্যা যদি পজিটিভ হয়, চিন্তা করো বিক্রিয়কের মোল সংখ্যা যদি পজিটিভ হয়, এবার তুমি যদি এই পজিটিভ বিক্রিয়কের মোল সংখ্যা নিয়ে চাপ বাড়াও, চাপ যদি তুমি বাড়াও, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ বিক্রিয়াটি হবে হচ্ছে ফরওয়ার্ড, সম্মুখমুখী। এবার তুমি চিন্তা করো বিক্রিয়কের মোল সংখ্যা পজিটিভ, কিন্তু তুমি চাপ চাচ্ছ কমাইতে, তাহলে পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ, তখন তোমার বিক্রিয়াটি হবে হচ্ছে পশ্চাৎমুখী। তখন কি হবে? বিক্রিয়াটি হবে পশ্চাৎমুখী। বুঝতে পারছো জিনিসটা কেমনে করতেছি? এই দেখো এইটা একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে। পরে দেখো এইটা আরেকটা জিনিস, ওকে, এইটা একটা জিনিস, পরে এটা আরেকটা জিনিস, ওকে। সো এই দুইটা আমরা ক্লিয়ার করতে পারছি কিনা? এই যে এই দুইটা আমরা ক্লিয়ার করতে পারছি কিনা? এই দুইটা আমাদের ক্লিয়ার, ওকে। তাহলে এই দুইটা হলো কি, যখন আমার বিক্রিয়কের মোল সংখ্যা পজিটিভ তখনকার ক্ষেত্রে। এবার তুমি চিন্তা করো আরেকটা বিক্রিয়া দেখি 3 নাম্বার যে বিক্রিয়াটা, যে PCl5 এইটা ভেঙে আমরা PCl3 প্লাস Cl2 তৈরি করলাম। এখানে আমার বিক্রিয়কের মোল সংখ্যা কম আর উৎপাদের মোল সংখ্যা বেশি, মানে বিক্রিয়কের মোল সংখ্যা কি? নেগেটিভ। বিক্রিয়কের মোল সংখ্যা যখন নেগেটিভ, তখন যদি আমরা চাপ যদি বাড়াই মানে পজিটিভ করি, তাহলে নেগেটিভ পজিটিভ মিলে নেগেটিভ, মানে বিক্রিয়া হবে হচ্ছে ব্যাকওয়ার্ড বা পশ্চাৎমুখী। এবার বিক্রিয়কের মোল সংখ্যা নেগেটিভ, এবার আমি কি করব? চাপও কমাবো।
তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা নেগেটিভ, চাপও যদি আমি কমাই, নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ, তখন আমার বিক্রিয়া হবে কি ফরওয়ার্ড বা সম্মুখমুখী। তাহলে এখানে আমার করা লাগবে কি, দেখো টেকনিকটা খুব সিম্পল। আমাদের আগে বিক্রিয়কের মোল এইটার দিকে চিন্তা করতে হবে, বিক্রিয়কের মোল পজিটিভ না নেগেটিভ, বিক্রিয়কের মোল পজিটিভ না নেগেটিভ। তো তিন ধরনের বিক্রিয়া, এই জন্য প্রথমে আমি তিন ধরনের বিক্রিয়া দেখাইছি। তিন ধরনের বিক্রিয়া দেখে আমাকে যাচাই করতে হবে যে এইটাই বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা পজিটিভ, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা নেগেটিভ। সো বিক্রিয়কের মোল সংখ্যা পজিটিভ নেগেটিভ এই জিনিসপত্র চিন্তা করতে পারার উপর ডিপেন্ড করে তুমি বিক্রিয়ার দিক যাচাই করতে পারবা, বিক্রিয়ার দিক যাচাই করতে পারবা। এবার আসো আমরা একটা নর্মালি দেখি, একটা নর্মাল রিঅ্যাকশন দেখি, নর্মাল রিঅ্যাকশন দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে PCl5 এইটাকে ভেঙে তুমি PCl3 প্লাস Cl2 বানাইলা, এখানে তুমি যদি চাপ কমাও তাহলে কি ঘটবে, চাপ কমালে কি ঘটবে, এইটা হচ্ছে আমার বেসিক প্রশ্ন। তাহলে লাশ হাতিলিয়ার থেকে তোমাকে উত্তর দিতে হবে। এবার দেখো এটার একটা উত্তর কি আছে, একটা উত্তর আছে, আচ্ছা এটা একটা বিক্রিয়া যেখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য আছে, তার মানে চাপের প্রভাব আছে। বিক্রিয়কের মোল সংখ্যা কম, উৎপাদের মোল সংখ্যা বেশি, তাহলে এই সাইডে মোল কম, এই সাইডে মোল বেশি। এই সাইডে যেহেতু মোল বেশি, এখন আমি এই সাইডে মোল যখন বেশি হবে তখন এই সাইডে আমি যদি চাপ বাড়াই তাহলে এই সাইডে ঘনমাত্রা বাড়বে, এখান থেকে এদিকে যাবে। বাট এই সাইডে যদি আমি ঘনমাত্রা কমাই মানে চাপ কমাইলে এদিকে ঘনমাত্রা বেড়ে যাবে, বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। এটা হচ্ছে বেসিক তোমার কনসেপ্ট, যেটা যে ঘনমাত্রা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে তুমি ডিসিশন নিতে পারতেছো। বাট আমি তোমাকে বলতেছি পরীক্ষার হলে এত কনসেপ্ট তোমার মনে রাখতে পারবা না। তাহলে শর্টকাটে কিভাবে মনে রাখবা, শর্টকাটে মনে রাখার উপায় খুব আছে। দেখো এইদিকে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে আমার উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা কম, তাহলে এখানে আমার বিক্রিয়কের যে মোল, রিঅ্যাকট্যান্টের যে মোল সেটা নেগেটিভ গেল, নেগেটিভ। এবার আমি চাপ বাড়াচ্ছি না কমাচ্ছি, চাপ বাড়াচ্ছি না কমাচ্ছি, কমাইলে আমার চাপের পরিমাণ, প্রেসার, এটা আমি কম করলাম। তাহলে এইদিকে আমার বিক্রিয়ক নেগেটিভ গেল, চাপ নেগেটিভ গেল, দুইটা মিলে আমার বিক্রিয়ার যে দিক বিবেচনা হবে নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ। তাহলে পজিটিভ হলে এটাকে আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন বলতে পারবো বা সম্মুখমুখী হবে, বিক্রিয়াটা কি হবে, সম্মুখমুখী হবে। তাহলে এখানে যদি আমি চাপ কমাই তাহলে কি ঘটবে, বিক্রিয়াটা হবে হচ্ছে সম্মুখমুখী। এইভাবে আমাদের চিন্তা করতে হবে। এখন যদি সম্মুখমুখী হয় তার মানে কি, তার মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, PCl3 Cl2 এগুলোর পরিমাণ বৃদ্ধি পাবে। এই বিক্রিয়াতেই আমি যদি চাপ কমাই তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে? এবার সেম ভাবে আমি যদি এই বিক্রিয়াটার জন্য বলি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমার তৈরি করলো 2 মোল অ্যামোনিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে সাপোজ ধরো তোমাকে বললো তুমি যদি চাপ বাড়াও তাহলে কি ঘটবে, চাপ বাড়াইলে কি ঘটবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এই বিক্রিয়ায় আমার এই অংশ বিক্রিয়ক, এই অংশ উৎপাদ। বিক্রিয়কের যে মোল সংখ্যা এটা দেখো পজিটিভ, এবার বিক্রিয়কের মোল সংখ্যা পজিটিভ হয়েছে। এবার প্রেসার দেখো, প্রেসার পজিটিভ না নেগেটিভ, প্রেসারও পজিটিভ। তাহলে পজিটিভ মিলে বিক্রিয়ার যে দিক বা ডিরেকশন, বিক্রিয়ার দিক বা ডিরেকশন চিন্তা করো, পজিটিভ মিলে পজিটিভ আসে। পজিটিভ মানে কি, ফরওয়ার্ড রিঅ্যাকশন, মানে এদিক থেকে এদিক যাবে, অ্যামোনিয়া উৎপাদন বেড়ে যাবে, অ্যামোনিয়া উৎপাদন কি হবে, বেড়ে যাবে। সো এই যে টেকনিক আমি তোমাকে শেখালাম, এই টেকনিক তুমি যদি মনে রাখতে পারো, লাশ হাতিলিয়ার থেকে আর কখনো তোমার ভুল হবে না, লাশ হাতিলিয়ার থেকে আর কখনো তোমার ভুল হবে না। লাশ হাতিলিয়ার একদম 100-এ 100 তোমার ভালো হবে, মানে ভালোভাবে তুমি পারবা। সো ক্লিয়ার না? আমি সব ধরনের এমসিকিউ যতভাবে আসে সব এই কথাগুলোর মধ্যে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এবার এখান থেকে আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, লাশ হাতিলিয়ারের তাপচাপ ঘনমাত্রার প্রভাব ছাড়াও আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। মাথায় কি কি রাখতে হবে, কয়েকটা উৎপাদন পদ্ধতি আমাদের একটু মাথায় রাখতে হবে। কয়েকটা উৎপাদন পদ্ধতি বলতে কি, প্রথমে আসবে হেবার বস, খুবই বস একটা জিনিস। হেবার বস নামে যেমন বস আছে, এইটা পরীক্ষাতেও বস লেভেলে আসে। সো হেবার বস পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করি। দেখো হেবার বস একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করি। এটাই এমসিকিউ আসে যে হেবার বস পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়। হেবার বস পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করি। হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের বেসিক বিক্রিয়া হচ্ছে, খেয়াল করো, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এই দুইটা বিক্রিয়া করে আমাদের তৈরি করে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, এই যে অ্যামোনিয়া প্রস্তুত করলো, এই অ্যামোনিয়া প্রস্তুতের সময় আমাদের শর্ত আছে। শর্ত কি, 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হইতে হবে এবং
প্রভাবক হিসেবে আয়রন এবং মোলিবডেনাম এগুলা ব্যবহার করতে হবে। বিশেষ করে আমাদের প্রশ্ন আসবে প্রভাবক থেকে বলবে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক হিসেবে কোনটি ব্যবহার হয়? আয়রন, মোলিবডেনাম। এই যে বিক্রিয়া, এই তাপমাত্রা সহ প্রভাবক, এটা এমসিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট। ওকে, এবার হেবারবসের পরে পরবর্তী পদ্ধতি আসি। পরবর্তী পদ্ধতিকে বলা হচ্ছে স্পর্শ পদ্ধতি। কি পদ্ধতি? স্পর্শ পদ্ধতিতে আমাদের তৈরি করতে হয়, খেয়াল করো, স্পর্শ পদ্ধতিতে আমাদের তৈরি করতে হয় সালফিউরিক অ্যাসিড। কি তৈরি করতে হয়? সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতি, তাহলে বলবে স্পর্শ পদ্ধতিতে কোনটি তৈরি করি আমরা? উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করার যেই প্রক্রিয়া, সেইটাকে আমরা তোমার হচ্ছে যে দুইটা স্টেপে ভাগ করি। প্রথমে আমাদের সালফার ডাইঅক্সাইড থাকে, তার সাথে অক্সিজেন বিক্রিয়া করাইলে আমরা তৈরি করতে পারি সালফার ডাইঅক্সাইড, তার সাথে তৈরি করতে পারি সালফার ট্রাইঅক্সাইড। এবার এই সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে, এর সাথে পানি দিলে আমাদের তৈরি হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড। এই যে দুইটা প্রসেস আমরা করলাম, এই প্রসেস তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। মজার ব্যাপার হচ্ছে, এইটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে প্রভাবক হিসেবে কি ইউজ হয়? প্রভাবক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5, প্লাটিনাম এইগুলা ইউজ হয়। ঠিক আছে, V2O5 বা প্লাটিনাম এগুলা ইউজ হয়। সো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির এই যে প্রসেসটা তোমাকে আমি দেখালাম, এইটা আমাদের জানা লাগবে। ওকে, এরপরে আরেকটা জিনিস যেটা আসে, সেটা হচ্ছে অসওয়াল্ডের প্রণালীতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। সো পরে আরেকটা জিনিস, সেটা কি? নাইট্রিক অ্যাসিড উৎপাদন, অসওয়াল্ড প্রণালী, এটা জানা লাগবে। অসওয়াল্ড প্রণালীতে আমরা কি করি? নাইট্রিক অ্যাসিড উৎপাদন করি, HNO3। সো নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে সেম ভাবে আমাদের দুইটা স্টেপ। প্রথম হচ্ছে আমরা অ্যামোনিয়া নিব, NH3 অ্যামোনিয়া থেকে এখানে আমি প্রথমে কি করব? আমি হচ্ছে প্রথমে অ্যামোনিয়ার সাথে অক্সিজেন যোগ করে, খেয়াল করো, নাইট্রাস অক্সাইড প্লাস তৈরি হবে হচ্ছে আমাদের পানি। ঠিক আছে, পরবর্তী স্টেপে এই নাইট্রাস অক্সাইডের সাথে আবারও পানি যোগ করে আমাদের তৈরি হবে হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড। বুঝতে পারছো? এই যে পদ্ধতি, এই নাইট্রিক অ্যাসিড উৎপাদনের যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা প্রভাবক হিসেবে প্লাটিনাম প্লাস রোহিনিয়াম এই দুইটা জিনিস ইউজ করি। এই যে তিনটা জিনিস আমি শেখালাম, এই জায়গা থেকে একটা এমসিকিউ তুমি পাবা মাস্ট। সো এটা আমাদের মাস্ট ভালো করে শিখে রাখতে হবে। পারবা কিনা বলো? এই অংশটা মাস্ট ভালো করে শিখে রাখতে হবে। সো তোমার লাশ হাতেলিয়ার এবং যে অংশগুলা যেভাবে দেখাইছি, এই জায়গা থেকে তুমি এইচএসসি অ্যাডমিশন প্রত্যেকটা জায়গা থেকে একটা এমসিকিউ মাস্ট পাবা। সো এমসিকিউ যেহেতু মাস্ট পাবা, মাস্ট ভালো করে শিখে রাখো। আরো কিছু এমসিকিউ একা প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।